আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমার একটা স্টুডেন্টের উদ্দেশ্যেই তৈরি করছি। কারণ আমি যখন পড়াতাম তো তখন বিশেষ করে একটা কোশ্চেন করা হতো। সেই কোশ্চেনটা তখন উত্তরটা যেভাবে দিতাম, মানে সেই প্রশ্নটারই উত্তরটা এখন দেব। তো সেই উত্তরটা এখনও উত্তরটা হয়তো ঠিকঠাক হবে না, বাট আমি এই উত্তরটা খুঁজে পেয়েছি, তাই এই উত্তরটা শেয়ার করছি সবার সাথে। তো আমার স্টুডেন্টের উদ্দেশ্যেই বলছি, আমার সায়ন নাম, ঠিক আছে, খুবই ভালো ছিল এবং ওর উদ্দেশ্যেই ভিডিওটা তৈরি করছে। ওর কোয়েশ্চেনটা আমার মনে রয়েছে বারবার, তার জন্য এই উত্তরটা আমি ওর উদ্দেশ্যেই বলছি। তো ভাই, এই কোশ্চেনটা ছিল আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে, যে সর্দার বল্লভভাই প্যাটেল সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ থাকা সত্ত্বেও সে কেন প্রধানমন্ত্রী হয়নি। বিভিন্ন রকম, যে কেন গান্ধীজি তাকে প্রধানমন্ত্রী হতে দেয়নি, বা জওয়াহরলাল নেহরু কেন প্রধানমন্ত্রী হয়েছে ওই সময়ে। এই সব বিষয়টা নিয়ে, মানে মূল কথা সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে এই ভিডিওটা মূল উদ্দেশ্য, সে আসলে কেমন ছিল। তো এটা আসলে বোঝার জন্য আমি যে উত্তরটা দিচ্ছি এটা সম্পূর্ণ আমি মানে শুনে বা সব জায়গা থেকে শুনেই, অনেক ভালো টিচারের মাধ্যমে শুনে আমি সেটা শেয়ার করছি। মানে সম্পূর্ণ যে আমি জানি তা কিছু না, কারণ এটা বেসিক্যালি ইতিহাসের কোশ্চেন, হিস্টোরি কোশ্চেন। তো আমি হিস্ট্রি স্টুডেন্টও না, তো যাই হোক তবুও আমি চেষ্টা করবো উত্তরটা দেওয়ার জন্য। তো কোশ্চেনটা আসলে মেনলি বুঝতে পারছি যে সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে আর কি, এক কথায়। তো এই কোশ্চেনটা উত্তরটা বুঝতে হলে, যে সর্দার বল্লভভাই প্যাটেল কেন প্রধানমন্ত্রী হয়নি, এটা বুঝতে হলে আমি একটু রামায়ণ সম্পর্কে বলতে চাই। আমরা সবাই জানি রামায়ণ রাজা দশরথের 4 ছেলে। তো সেই 4 ছেলের মধ্যে সবচেয়ে বড় ছেলে রাম, ভরত, শত্রুঘ্ন, লক্ষণ আমরা জানি। তো এইবার তার 4 ছেলের মধ্যে আমরা তো রাম মানে রামের মা ছিল কে, কৌশল্য, এবং ভরতের মাকে কইকেয়ী, তাই তো। তো এইবার রামায়ণে আমরা জানি যে যখন রাজা দশরথ অসুস্থ হয়, এবং সেই সময়ে কি হয় যে কইকেয়ী মানে ভরতের মা, সে কি হয় প্রচণ্ড সেবা যত্ন করে, এবং সেই সেবা যত্নে রাজা দশরথ সুস্থ হয়ে ওঠে। এবং সেই সুস্থ হওয়ার ফলে এবং রাজা দশরথ তাকে দুটি বরদান দেয়, যে তুমি যে কোনো দুটি বরদান চেয়ে নিতে পারো। তো সেই সময় কইকেয়ী সেই বর দুটি চায় না, না চাওয়ার ফলে বলে পরে সময় করে চেয়ে নেব। এগুলো আমরা জানি। তো তখন একটা সময় পরে ঘোষণা করা হয় যে কি হবে, রাজা হবে রাম। তো এই কথা যখনই প্রকাশ পায়, এবং সেই সময় মন্ত্ররার কুপরামর্শে কি করা হয়, কৈকেয়ী যে ছিল ভরতের মা, তাকে অনেক কুপরামর্শ দেওয়া হয় যে তোমার ছেলে রাজা হতে পারবে না। মানে কৈকেয়ী তো তার আগ পর্যন্ত কোনোদিন ভাবেই নেই যে আমার ছেলে আর রাম আলাদা। তো কিন্তু মন্ত্ররার পরামর্শে সে বুঝতে পারে যে আমার ছেলে আসলে রাজা হতে পারবে না, এবং সে এরকম মন্ত্র এতটা পরামর্শ দেয়, এবং সেই পরামর্শে সে তখন রাজা দশরথের কাছে এসে দুটি বর চায়, যে আমি আমার বর এখন মানে চেয়ে নেব। বর দুটো কি, যে প্রথম বরে যে রামের জায়গায় রাজা হবে কে, ভরত মানে তার ছেলে। এবং দ্বিতীয় বর হলো 14 বছরের জন্য রাম কোথায় যাবে, বনবাসে যাবে। এই দুটো বর। তো এই সময় ব্যাপারটা কি হয় একটু মানে বুঝতে হবে পুরো বিষয়টা। তো সে যেদিনকে রামের মানে রাজ্যাভিষেক হওয়া উচিত, সেই দিনকেই কি করা হয়, রামকে ডাকা হয় এবং ডেকে তাকে এই বর দুটির কথা জানানো হয়। তো পুরো বিষয়টা একটু অন্যরকম ভাবে বোঝানো যায়। সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে আমি রামায়ণ কেন শোনাচ্ছি, আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করছি। সেটা হলো, যখনই এই কথা তাকে জানানো হয় রামকে, এবং রাম শুধু 4টি শব্দ উল্লেখ করে, যে বাস ইতনি সি বাত, যে মানে এইটুকুই কথা শুধুমাত্র, যে মাত্র মানে আমার জায়গায় ভরত রাজা হবে তো খুশির খবর, এবং 14 বছরের জন্য আমি বনে যাবো তো আরো খুশির খবর, যে মুনি ঋষিদের সংস্পর্শে আমি থাকতে পারবো। এই কথাটা মানে তখন, কিন্তু একবার এটা একটু ভেবে দেখি ডিপলি, যে রাম যদি রাজা দশরথের কথা তখন না শুনতো, যে যে কেন আমি আপনার কথা শুনতে যাবো, আপনি কাকে কি বলছেন, সেই কথা আমি কেন 14 বছরের জন্য বনে যাব, বা পুরো প্রজা যা চাবে তাই হবে, রাজ্যের প্রজা রাজা চাবে তাই হবে, ঠিক আছে, ঠিক কোনো কিছুর প্রশ্ন না করেও, মানে পিছনের রাজা দশরথের হয়তো অনেক ব্যাকগ্রাউন্ড ছিল, যে সে এই পরিস্থিতির কারণে রামকে এই কথা বলতে বাধ্য হলো, ঠিক আছে, কিন্তু রাম কোনো প্রশ্ন ছাড়াই হ্যাঁ বলেছে আমি এটাই করবো, এটা কোনো মানে দ্বিতীয় কোনো প্রশ্ন করেনি। তা ঠিক এখান থেকে আমরা 1946 সালের ব্যাপারটা চলে আসি, মানে ওইটা সাইডে রেখে, রামায়ণটা সাইডে রেখে ঠিক 1946 সালে যদি আসি, তো সেই সময় আমরা দেখতে পাই যে অলরেডি মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, এবং তখন এক প্রকার নিশ্চিত হয়ে গেছে যে ব্রিটিশরা ভারতবর্ষ স্বাধীন করে চলে যাবে, এবং এক প্রকার আরও নিশ্চিত হয়েছে যে ভারতবর্ষ এবং পাকিস্তান আলাদা হয়ে যাবে। তো তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে, ওই সময় সবার আলোচনার মানে যতগুলো প্রদেশ ছিল সেই প্রদেশ অনুযায়ী এক একজন নমিনেট করতো, নমিনেট বলতে এ হবে প্রধানমন্ত্রী, এগুলো জানানো হলো। তো 15 প্রদেশ থেকে 15 জন মানে নমিনেট করলো, এবং 15 জনের মধ্যে 12 জনই নমিনেট করলো সর্দার বল্লভভাই প্যাটেলকে, যে সর্দার বল্লভভাই প্যাটেলই প্রধানমন্ত্রী হবে।
আর 3জন সে কোনো কারণে করেনি নমিনেট, মানে অন্য কাউকে করেনি, মানে করেইনি। এবং মানে ফলে তারপরে হয়তো 2-1জন আরও জওহরলাল নেহরুকেও নমিনেট করেছে। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল যখন মানে পুরো বিষয়টা নিয়ে মহাত্মা গান্ধীজির কাছে গেল যে বাপু, যে এরকম বাপু বলা হতো গান্ধীজিকে, আমরা সবাই জানি, যে সবাই তো চাই যে প্রধানমন্ত্রী মানে ডিসাইড করেছে আমাকে, তো আপনি কি বলেন। তো কি ব্যাকগ্রাউন্ড ছিল কিছুই হয়তো আমরা জানি না। মহাত্মা গান্ধী শুধু বললো না না, তোমার প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই। এইখানে এই জিনিসটা একটু ভালো রিয়েলাইজ করার চেষ্টা করুন। রামায়ণে যখন রামকে তার বাবা দুটি বর মানে দিয়েছিল, যে মানে বরের কথা জানানো হলো, যে মন্থরার সেই কৈকির বর দুটো, এবং রাম কোনো প্রশ্ন ছাড়াই কিন্তু মেনে নিয়েছিল, হ্যাঁ এটাই তো, এখন কোনো প্রশ্ন নেই। তো সেম সর্দার বল্লভভাই প্যাটেল দেখো এই পরিস্থিতিতে কোনো প্রশ্ন নেই, হ্যাঁ বাপু বারণ করেছে আমি প্রধানমন্ত্রী হব না, মানে একটা যেখানে সব মানুষ সবাই চায় যে সর্দার বল্লভভাই প্যাটেল প্রধানমন্ত্রী হোক, সেখানে কোনো প্রশ্ন নেই যে না বাবু চেয়েছে আমি হব না। একবার তুমি ভাবো, রাম যদি সে তখন না শোনে কি করতো, মানে মানে প্রজাদের হাতে ছেড়ে দিত, তাহলে কোনো প্রজাই নিতে চাইতো না যে রাজা, মানে রাম 14 বছরের জন্য বনে যাক, এই আমাদের রাজা হবে, সে সর্বশ্রেষ্ঠ রাজা। তাহলে পুরো রামায়ণটা হয়তো অন্যরকম হতো, মানে সেগুলো চিন্তার করার বাইরে আমাদের যে কি হতো। তা সেম ভাবে এখানে যদি সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজিকে বলতো কেন আপনার কথা আমি শুনবো, সব কথা শুনেছি, এটা আমি শুনবো না, যেখানে সবাই চায় সেটা আমি কেন শুনবো, মানে কোনো প্রশ্ন ছাড়াই। এর ব্যাকগ্রাউন্ডটা তো কি ছিল না ছিল, হয়তো গান্ধীজির মতো এরকম চিন্তা হয়তো থাকতে পারে যে আমাদের এখন একজন ইয়াং প্রধানমন্ত্রী চাই, যে অনেকদিন পর্যন্ত প্রধানমন্ত্রী করতে পারে, দেশকে লিবারাল থিঙ্কিংয়ে নিতে পারে, যেটা জওহরলাল নেহরুর ছিল। এবং যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল কোনো রকম প্রশ্ন করেনি, এবং সর্দার বল্লভভাই প্যাটেল হয়তো অলরেডি অনেক বয়স হয়ে গেছিলো, তখন হয়তো 72-73 বছর বয়স অলরেডি, এবং সংবিধান তৈরি হতে হতে এবং ভোট হতে হতে প্রায় আরও 3-4 বছর চলে যাবে। তো সেই সময় হয়তো 75-76 বছর হয়ে যাবে। তো গান্ধীজি তো চাইতো না যে এত বয়সে কেউ প্রধানমন্ত্রী হোক, মানে যাই হোক কিছু না কিছু তো হতো, মানে কোনো প্রশ্ন ছাড়াই হ্যাঁ বাবু চেয়েছে আমি প্রধানমন্ত্রী হবো না, একদম সেম রামায়ণের সাথে এক স্টেপ। এইটা যদি বোঝো তাহলে ঠিক কিছুদিন পরে আমরা রামায়ণের সাথে আরেকটু ফিরে যাই। রামায়ণে যখন রাম বনবাসে চলে যায় এবং যখন ভরত ফিরে আসে বাড়িতে এবং সব মানে পুরো ব্যাপারটা জানতে পারে, এবং সেই সময় দশরথ মারা যায়, মানে রামের বাবা যে দশরথ সে মারা যায়। মারা যাওয়ার পরে যখন ভরত ফিরে আসে এবং পুরো ব্যাপারটা জানতে পারে, তখন সে আর কোনো মতো নিজেকে অপরাধ বোধ হয় যে তার মা কি পাপ করেছে, কি করে করতে বলে এরকম কাজ। তখন কি করে সে সাথে সাথে মনে করে সবাইকে নিয়ে রামকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে রওনা হয়। এবং যখন রামের কাছে যায়, সে আমরা সব ঘটনাই জানি যে রামের কাছে যাওয়ার পর সে অনেক অনুরোধ করা সত্ত্বেও, দেখো এখানে একটা পয়েন্ট, তখন দশরথ মারা গেছে, তখন চাইলেই কি রাম আবার চলে আসতে পারতো, হ্যাঁ যে যার উদ্দেশ্যে কথা শুনছি, যে মানে যে বলেছে এই কথাটা বনে যাওয়ার জন্য, সে তো মারাই গেছে, তাহলে আমি আর কি করব, আমি ফিরে যেতে পারি, তাই তো। তখন রাম এসে আবার রাজা হতে পারতো, কিন্তু রাম তাও করেনি। সে তার মানে বাবার কথা মানে কথা দিয়েছে, মানে ওইটাই, ধর্মত্যাগ করবে না কখনোই। তাহলে সেম আমরা এখানে আটও দেখতে পাই। 1946 সালের ঘটনার পরে যখন এক প্রকার দেশ আলাদা হবে, তখন 1948 সালে আমরা জানতে পারি যে গান্ধীজি মারা যায়। তা গান্ধীজি যখন মারা যায় তখন কিন্তু চাইলে সর্দার বল্লভভাই প্যাটেল হামেশাই প্রধানমন্ত্রী হতে পারতো, সহজেই প্রধানমন্ত্রী হতে পারতো, যে বারণ করেছে সেই যখন নাই, তাহলে আমি আর কি করে অন্যকে এই বিষয়টা দেবো, তাই না। তো তখন সে সর্দার বল্লভভাই প্যাটেল কোনো রকম প্রশ্ন করেনি, মানে সে ওই একই যুক্তিতে মেনে নিয়েছে। কারণ 48 সালে মারা গেছে, সে চাইলেই যেহেতু 50-এ এখনো পরে ভোট হয়েছে, মানে সে ডিসিশন নিতে পারতো। সর্দার বল্লভভাই প্যাটেল 1950-এ মারা গেছে, বাট ওইটা প্রশ্ন সে চাইলে তো আগেই বলতো যে হ্যাঁ আমি প্রধানমন্ত্রী হওয়া নমিনেট করবো, মানে হতে চাই, সে কিন্তু তাও করেনি। তাহলে কতটা মানে এরকম চিন্তা হলে যে মানে আমরা রামায়ণের সাথে তুলনা করে এই ব্যাপারটা বোঝাতে চাইলাম যে ওখানেও যেরকম কোনো যুক্তি নেই, এখানে এই প্রশ্নের এই কোনো লজিক নেই যে কি হয়েছিল, চেয়েছে হয়নি, মানে হতে চাইনি হয়নি, এক কথায় বারণ করেছে, হ্যাঁ এটাই, আর কোনো কথা নেই। এর পিছনে অনেক কোশ্চেন আসতেই পারে কি না কি, বাট এর থেকে আর মানে কিরকম উত্তরটা মানে আমি দিতে পারবো না, বাট আমি যতটা শুনেছি এই প্রশ্নের উত্তরটা শুনে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট আমার কাছে মনে হয়েছে। এরপরে আমরা আরেকটু সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে জানবো। সেটা হলো, আমরা জানি যখন দেশ স্বাধীন হলো 1947 সালে, তো তখন আমরা জানি যে ভারতবর্ষের যে ব্রিটিশরা যখন গিয়েছে, মানে ব্রিটিশদের অধীনে ভারতবর্ষের প্রায় 55% জায়গা তারা নিজেরা শাসন করতো, মানে অ্যাভারেজ, এবং বাকি জায়গাটা কিন্তু প্রিন্সিলি এস্টেট ছিল। প্রিন্সিলি এস্টেট বলতে বোঝায় যে যারা মানে যেখানে সরাসরি রাজারাই শাসন করতো,
মানে ব্রিটিশরা রাজাদের কাছে যে বলতো তোমাদের এখানে কোনো সেনা রাখা লাগবে না, আমাদের সেনারাই তোমাকে, বাইরে থেকে যদি কেউ আক্রমণ করে আমাদের সেনারাই তোমাকে সাহায্য করবে, তার জন্য তোমার কোনো রাজারই সেনা রাখা লাগবে না, তোমার শুধু আমাদের ট্যাক্স দাও। তো এরকম করে এবারে 40% উপরের মানে জায়গা ভারতবর্ষে শুধু রাজাদের আন্ডারেই ছিল। তো মানে যখন ব্রিটিশরা চলে যাবে তাহলে তখন সেই জায়গাটা তো রাজাদের আন্ডারেই থাকবে, কারণ ব্রিটিশরা যে জায়গা শাসন করতো তো সেই জায়গাটা স্বাধীন করে দিয়েছে। তখন ব্রিটিশরা সেই রাজাদের 3টা শর্ত দিল। এক, চাইলে তোমরা ভারতের সাথে যুক্ত হতে পারো, অথবা চাইলে পাকিস্তানের সাথে যুক্ত হতে পারো, অথবা তোমরা নিজেরা দেশ গঠন করতে পারো। তখন সর্দার বল্লভভাই প্যাটেল, তখন ভারতবর্ষে প্রায় 562টা প্রিন্সিপাল স্টেট ছিল। সেই 562টা প্রিন্সিপাল স্টেটের মধ্যে 559টি প্রিন্সিপাল স্টেট কি করে, অনেক লোভে হোক, সব মানে ভালো করে বুঝিয়ে হোক, লোভ দিয়ে হোক, যেভাবেই হোক, মানে কি করে হোক, মানে যাই যে যা করেই হোক, আলটিমেট ভারতবর্ষের সাথে যুক্ত করেছে 559টি। এবং বাকি 3টি ছিল আমরা জানি যে একটা ছিল হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর। তার মধ্যে হায়দ্রাবাদ এবং জুনাগড়টা গুজরাটে, আর হায়দ্রাবাদ আমরা সবাই জানি, এই দুটো পাকিস্তানের সাথে যোগ দিতে চেয়েছিল। আর আমরা জানি যে কাশ্মীর সে আলাদা দেশ গঠন করতে চেয়েছিল, সে না ভারতের সাথে না পাকিস্তানের সাথে, সেটা একটা অন্য হিস্ট্রি, ঠিক আছে, আমরা অত দূরে গেলাম না। বাট এই যে পুরো ভারতবর্ষটাকে এক করেছে সর্দার বল্লভভাই প্যাটেল, যদি সর্দার বল্লভভাই প্যাটেল না থাকতো তাহলে এই 559টি প্রিন্সিপাল স্টেট, তার সাথে আর এই বাকি 3টা প্রিন্সিপাল স্টেট, এখন আমাদের এই কলকাতা থেকে মনে করো বোম্বে যেতে হলে হয়তো 4-5টা দেশ পেরিয়ে যেতে হতো, হয়তো ভিসা আলাদা আলাদা দেশে আলাদা ভিসা লাগতো। একমাত্র সর্দার বল্লভভাই প্যাটেলের কারণে এই পুরো ভারতবর্ষ এক হয়েছে। আমরা জানি এই পুরো ভারতবর্ষের স্বাধীনতার সময় হায়দ্রাবাদ হোক বা কেরালা হোক, তামিলনাড়ু, বিভিন্ন জায়গায় খুব প্রবলেম হয়েছে, এবং নাগাল্যান্ড, মিজোরাম এখনও সেই প্রবলেমগুলো চলছে স্বাধীনতার থেকে এখন পর্যন্ত। বাট তারপরও ভারতবর্ষ এক আছে। এইগুলোর পিছনে সব বলা হয় তাহলে সবচেয়ে বেশি মানে যে লোকটা এক করেছে ভারতবর্ষকে, সেই সর্দার বল্লভভাই প্যাটেল। এবং তার সম্পর্কে আমরা আর দুটো ধারণা জানবো, সেটা হলো সর্দার বল্লভভাই প্যাটেল একজন কত বড় মানে মাপের মানুষ ছিল। সে লন্ডন থেকে ব্যারিস্টার পড়ে এসেছিল, তার মানে সে এক প্রকার সুট বুট টাইপের মানুষ, ইংলিশ কথা বলার ব্যাপারটা সবার সাথে কথা বলতে পারতো, কোর্টে ব্যারিস্টারি করতে পারতো ইংলিশে। আবার একজন সাধারণ গ্রামের পাঞ্জাবি পরে, ধুতি পরে সাধারণ গ্রামের চাষিদের সাথেও মিশতে পারতো, যেখানে যেটা প্রয়োজন সে সেভাবেই করতো। তো তার একটা মানে কথা আমরা শেয়ার করছি, সেটা হলো সে তার স্ত্রীর প্রতি একটু ভালোবাসাটা বেশি ছিল, তার কোনো লেখাতে পাওয়া যায়। তো তার স্ত্রীর প্রতি ভালোবাসা বেশি ছিল বা প্রেম বেশি ছিল, বা মানে ভালোবাসতো এটা বলা যায়। তো তার স্ত্রী কোনো কারণে অসুস্থ হয়, অসুস্থ হওয়ার কারণে তাকে বোম্বে হসপিটালে ভর্তি করা হয়। সেই সময় 1900 কত সালের ঘটনা এক্স্যাক্টলি মনে নেই, তার বয়স তখন 33-34 এরকম একটা বয়স। তো সেই সময় তার স্ত্রী মোটামুটি হসপিটাল থেকে এক প্রকার সুস্থ হয়, এবং তখনই একটা খবর আসে যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে তার কোনো বন্ধুর মানে কোনো কেস তার মানে সেখানে তার যাওয়া লাগবে কোনো বন্ধুর কেসের জন্য কোর্টে। তো সে তার স্ত্রী মোটামুটি সুস্থ, তো এইটা দেখে কি করেছে, সে রেখে কেস লড়তে গিয়েছে। তো মানে গুজরাটের যখন কেসটা লড়তেছে তখন হঠাৎ করে মানে তার স্ত্রী আবার অসুস্থ হয়ে যায়, এবং ওই সময় তার স্ত্রী মারা যায়। এবং তখন তার ফোন ছিল না যে ফটাফট করে জানিয়ে দেবে ব্যাপারটা, তখন চিঠিতে একটা কাগজে লিখে পাঠানো হয়। এবং তখন সর্দার বল্লভভাই প্যাটেল কোর্টে ছিল এবং তার বন্ধুর হয়ে কেস লড়ছে। তো সেই সময় হঠাৎ করে একটা চিঠি দেওয়া হয় তাকে কেস লড়ার অবস্থায়, যে তার খবর দেখতে পায় যে তার স্ত্রী মারা গেছে, সে চিঠিটা দিয়ে দিয়েছে। এবং তখন সে চিঠিটা পকেটে রেখে তার বন্ধুর কেসটা আবার লড়ল। এবং তাহলে এখানে মানে সেই বন্ধুর কেসটা জয়ী হয়ে, এবং পরবর্তী তার বন্ধু জানতে পারে যে সেই কেস লড়ার মাঝেই কোর্টে বসে তার স্ত্রীর মরার সংবাদ পেয়েছিল। বাট তারপরও সে কি করেছে, সেটা কোনো রকম মানে কোন মানে না করে কি জাস্ট তার বন্ধুর হয়ে লড়ছে। মানে কতটা মানসিকভাবে শক্তিশালী হলে বা কতটা চিন্তা ভাবনা ভালো থাকলে একটা মানুষ এরকম ডিসিশন নিতে পারে ওই সিচুয়েশনে। 2 এবং তার চেয়ে বড় কথা, সর্দার বল্লভভাই প্যাটেলের চিন্তা ভাবনা কতটা সুদূরপ্রসারী ছিল সেটা আমরা শেষ উদাহরণ দিয়ে বুঝি। যখন ভারতবর্ষের স্বাধীনতা হয়, এখন বর্তমান আমাদের যে ইউপিএসসি এক্সামটা হয়, আর তখন এই এক্সামটা ছিল আইসিএস এক্সাম বলে। আইসিএস এক্সামে যে অফিসার হতো সেটা বর্তমান আইএস এর অনেক বড় উপরের লেভেলের, বর্তমান যে আইএস ডিস্ট্রিক্ট সামলায় তার থেকে অনেক বড় উপরের লেভেলের আইসিএস এক্সামের। তো ভারতবর্ষের ম্যাক্সিমাম সংবিধানের সবাই ম্যাক্সিমাম আইসিএস এক্সামটাকে মানে বাতিল করতে চেয়েছিল। কেন? যে তারা ধারণা ছিল এটা ব্রিটিশদের, এটা ভারতবর্ষে রাখলে ক্ষতি হবে। কিন্তু একমাত্র সর্দার বল্লভভাই প্যাটেল, একমাত্র না মানে সর্দার বল্লভভাই প্যাটেল এটা সবচেয়ে বেশি মানে এর পক্ষে ছিল। কারণ একটা দেশ সামলানোর জন্য, একটা ডিস্ট্রিক্ট সামলানো সবচেয়ে বড় কথা, আর সেটা সামলানোর জন্য কি করে মানে সেটাকে পরিপক্ত করা হয় তার থেকে ভালো মানে জানা খুব কষ্ট। তো সেই আইসিএস পলিটিকা সে কেন সাপোর্ট করেছে,
সেটা আমরা এখনও দেখতে পাই। মানে বলা হয় যে যারা বড় বড় ইতিহাসবিদ বা রাজনীতিবিদ তারা শুধু একটা কথা মানে এটা বলা হয় যে এই পুরো ভারতবর্ষ এখনও এক আছে শুধুমাত্র এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম এগুলোর কারণে। কোন কারণটা এখানে যে যে রাজ্যে যে মানে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা যে ডিএমরা বসে আইসিএস পরীক্ষা দিয়ে সফল হয়ে আসে, মানে সরি আইএস পরীক্ষা দিয়ে সফল হয়ে আসে, তো তারা কিন্তু 2/3 মানে 2 ভাগের 3 ভাগই অন্য রাজ্যের লোক এসে এই রাজ্যে থাকে। মানে একটা রাজ্যে প্রায় 2/3 ডিএম থাকবে অন্য রাজ্যের, সে রাজ্যের থাকবে না। এর কারণেই নাগাল্যান্ড বলো, মণিপুর বলো, তামিলনাড়ু বলো, এইসব যে রাজ্যগুলো বিশেষ করে ভারত একটু বিদ্বেষী মনোভাব রয়েছে, তারা কিন্তু ভারতের সাথে এখনো এক হয়ে রয়েছে, কারণ সেই রাজ্যের একটা ডিস্ট্রিক্ট সামলাচ্ছে অন্য রাজ্যের কেউ। এই যে একতা ব্যাপারটা, সেটা সর্দার বল্লভভাই প্যাটেল ওই সময় বুঝছে। কারণ ওই সময় এইটাকে কেউ সাপোর্টই করতে চাইতো না, যে ব্রিটিশরা তখন দেশ ছেড়ে দেশ স্বাধীন হয়ে গেছে, তার মানে তারা চলে যাবে। তো তারা ইংল্যান্ডে ম্যাক্সিমাম 50% আইসিএস অফিসাররা চলে গেছে, তখন এই ভারতবর্ষ কী করে সামলাবে? তো সেই ব্যাপারটা তখনই সর্দার বল্লভভাই প্যাটেল এটা বুঝতে পেরেছিল যে এইটা ছাড়া সম্ভব না, যতই অন্যরা বারণ করুক সে এটাকে ধরে রেখেছিল, এবং তার ফল আমরা এখনো দেখতে পাচ্ছি, ভারতবর্ষে এখনো এক আছে। তো যাই হোক, সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে মানে আমি এই ইতিহাসের স্টুডেন্ট না তাই আমি হয়তো খুব একটা বেশি জানবো না। তো তার পরবর্তীতে আমি তার সম্পর্কে একটু বলার চেষ্টা করলাম। এই উত্তরটা আমার ছাত্রদেরকে মানে তার সেই প্রশ্নের বারবার আমাকে বলতো কেন প্রধানমন্ত্রী হয়নি, তাহলে গান্ধীজি কেন এটা করেনি, জওয়াহরলাল নেহরু তাকে হতে দেয়নি, অনেক প্রশ্ন ছিল। বাট এর কোনো লজিক নেই উত্তরের, ঠিক আছে, আমি হয়তো লজিক দিয়ে এটা উত্তরটা দিইনি। তো যতটা পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি ভালো লাগবে, কিছুটা হলেও এই সম্পর্কে নলেজ পেলাম, এবং তার সম্পর্কে সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে যতটা বেশি মানে আমাদের জানা উচিত ছিল সেই সম্পর্কে হয়তো আমরা জানি না, বা তার সে হয়তো সেই সম্মানটুকু পায়নি। মানে এই পুরো দেশ গঠন করার পিছনে একমাত্র সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান যদি বলা হয় সবচেয়ে বেশি, এক হওয়ার কারণে এই দেশটা এখনও এক আছে একমাত্র তার কারণে। তো লৌহ পুরুষ মানব আমরা সবাই জানি। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা এই ভিডিওটা দেখেছো বা দেখলে, আমার বিশেষ করে স্টুডেন্টদের সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও দেখা।